আর হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকফ নিয়ে। কারণ হচ্ছে ওয়াকফটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত, মুসলিমদের মন পেতে হবে, সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, যেন কত কী করছিল সে ধরনের দেখাবে, শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তারা যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। পশ্চিমবাংলায় এই ধরনের ওয়াকফ সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে, অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক বিঘা বিঘা কবরস্থান আছে 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে। ওগুলোকে উদ্ধার করুক আগে, তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ওয়াকফ নিয়ে আন্দোলন করুক। আর সাউথের একটা স্টেট তো অলরেডি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে। আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার মুভ হোক। পশ্চিমবঙ্গ বিধানসভা অসাংবিধানিক বলে অবশ্যই এটা তো ফান্ডামেন্টাল রাইটসের উপরে আঘাত দেওয়া হচ্ছে, আর্টিকেলের 14, 15, 25, 26, 30 এগুলোর উপর আঘাত দেওয়া হচ্ছে। সেই আঘাতের জন্যই তো তৃণমূল কংগ্রেস সভা করছে, তাহলে সেটাকে আপনি কীভাবে দেখুন? তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াকফ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন? পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট, এখানে সবথেকে বেশি, কিন্তু সবথেকে বেশি লুট এখানে ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে এই তৃণমূলের আমলে। এগুলো উদ্ধারের কথা বলছে না কেন? টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে, সেখানে প্রাসাদ সম বাড়ি বানিয়ে দিচ্ছে, অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো ওয়াকফকৃত সম্পত্তি। অনেক আপনার পাকি স্ট্রিট, আপনার পাক সার্কাস, বেনিয়াপুকুর, এই সমস্ত এলাকায় ভ্যালুয়েবল প্রপার্টি আছে ওয়াকফের, সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে। এগুলো বন্ধ হবে না। একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধেটা বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্য এই রাস্তাঘাটে এগুলো করছে। দেখুন, ফিরহাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ কণ্ঠাসা হয়ে উঠছেন। ফিরহাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন, আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে। ফলে আবার মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে ওঠার জন্য এ ধরনের কথা বলছে। লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচার পাক, তার পরিবার বিচার পাক, এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার। এই লক্ষ্যে আমরা প্রতিরোধ করেছি, মিছিল করেছি। এটা লক্ষ্যে যদি কেউ ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে। তবে একটা জিনিস আমি দেখছিলাম, রেজাল্ট যখন হচ্ছিল স্বাভাবিকভাবে আমরা পরাজয় স্বীকার করছি, কারণটাও আমরা জানি কীভাবে সন্ত্রাস হচ্ছে, নির্বাচন কীভাবে প্রহসনে পরিণত হয়েছে। তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে, যে আরজি কর নিয়ে শিক্ষা হলো না, এ নিয়ে শিক্ষা হলো না, ও নিয়ে শিক্ষা হলো না বলে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব, আরও বেশি বেশি পার্টি ক্লাস করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে সজাগ করুন, তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন। আমি কে কাকে মাইলেজ দিচ্ছে, কে ব্যাকফুটে যাচ্ছে সেটা আমি চর্চা করছি না। আমার চর্চার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন করেছি ভোটে প্রতিফলন হওয়ার জন্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা আবার তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করেছে হয়তো অনেকে তাদের মধ্যে আছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আরও গ্রাসরুট লেভেলে গিয়ে তাদেরকে বোঝানো, এবং সাথে সাথে যে সন্ত্রাস সংগঠিত হচ্ছে শুধুমাত্র অপোজিশন আটকাবে এটা নয়, সাধারণ মানুষ কীভাবে রাস্তায় নেবে আটকায় তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে। অনাচার হচ্ছে সেগুলোকে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পৌঁছেও গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ যে ভোটটা দেবে সেই ভোট দেওয়ার জায়গাটা শাসক করে দিচ্ছে না, বরঞ্চ সেটাকে কুক্ষিগত করে রেখেছে। উন্নয়নের এত বন্যা বইছে, সেই জন্য বিরোধীদের বিভিন্ন এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে। উপনির্বাচনে 90%-এর উপরে ভোট পড়ছে 40টার অধিক সিট মানে বুথে। আর আমরা আপনার হাড়োয়াতে 37টা সিটের 37টা বুথের রিপোলিংয়ের দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানকার যিনি এআরও স্যার ছিলেন, জানি না তিনি একটাও আমাদের যে আমরা যে অভিযোগ করেছিলাম সেটাকে গ্রহণ করেনি। ফলে যখন রেজাল্ট দেখবেন 1400 ভোট টোটাল ভোট আছে, সেখানের মধ্যে 1200 কোনো জায়গায় 600 ভোট আছে, তার মধ্যে 500 এই ধরনের ভোট শাসক পেয়ে যাচ্ছে। আজকের দিনে এটা পাওয়া অসম্ভব। ভোটারদের সমালোচনা কারা করছেন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে? যারা ভোটারদের সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা। মানে কারা? নির্দিষ্ট দলের পক্ষ থেকে হচ্ছে না, কর্মী সমর্থকরা করছেন।
সেটা খুঁজলেই পাবেন। বলছি আপনারা নাকি বুথ লেভেলের রাজনীতি করেন না, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেন, তার জন্য ভোটের ফলাফল এই সময়। দেখুন, বুথ লেভেলে রাজনীতি করি কি করি না, হাড়োয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন দাঁতপুরের মতো যেখানে সন্ত্রাস কবলিত এলাকা করে রাখার পরও আমরা আমাদের পক্ষ থেকে প্রায় 12 থেকে 15টা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম, এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি, উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে। তা বুথ লেভেলে আমরা সংগঠন করছি, আমাদেরকে এই বার্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন তাদের বলবো নিজেদের চরকাতে একটু তেল দিক। তারা আইএসএফ সমাজ বাঁচানোর জন্য রাজনীতির ময়দানে এসেছে, যারা বিগত দিনে এই ধরনের বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছে তাদেরকে আইএসএফে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। বলছি কখনো কখনো আপনারা বামেদের সঙ্গে আসল সমঝোতা করে লড়াই করেন, কখনো আবার আলাদা করেন। যখন আলাদা করেন তখন বামেরা খারাপ আর বামেদের চোখে আইএসএফ খারাপ। আবার যখন 6 মাস পরে হাত ধরেন তখন বামেদের মতন ভালো দল হয় না, আইএসএফের মতনও ভালো দল হয় না। এরপরে মানুষ কেন আপনাদের বিশ্বাস করে? লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম, যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম, সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল। ফলে তারা আমাদেরকে সিট ছাড়েনি, আর যে কটা সিট ছাড়তে চেয়েছিল আমাদের কাছেও সম্মানজনক ছিল না। ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি এবং বামেরাও সেই সিট ছেড়েছিল, ফলে একসাথে লড়াই করেছি। তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি, যখন একসাথে লড়াই করতাম তখন খুব ভালো, আর যখন লড়াই করিনি খারাপ, এই ধরনের মন্তব্য আমার মুখ থেকে বার হয়নি। এটা হয়তো সিপিএম বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই কারো যদি করে থাকতে পারে, এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তাদের বাইট নেবেন।